বৈচিত্র্য বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ইউভাল নোয়া হারারির বিখ্যাত বই নেক্সাস। বইটির আজ ১৭তম পর্ব। এই পর্বে থাকছে বইটির নবম অধ্যায়, যার শিরোনাম গণতন্ত্র। আমরা কি এখনো আলোচনার ক্ষেত্রে টিকে আছি? এই অধ্যায়ের পরবর্তী এবং শেষ অংশ। অধরা। তবে গণতান্ত্রিক স্বসংশোধন প্রক্রিয়াগুলোর কাজ করার জন্য তাদের বুঝতে হবে যে তারা কি সংশোধন করতে যাচ্ছে। একটি স্বৈরাচারী শাসনের জন্য অধরা থাকা সহায়ক, কারণ এটি শাসন ব্যবস্থাকে জবাবদিহিতার আওতার বাইরে রাখে। কিন্তু গণতন্ত্রের জন্য অধরা থাকা মারাত্মক। যদি নাগরিক, আইন প্রণেতা, সাংবাদিক ও বিচারকরা রাষ্ট্রের আমলাতান্ত্রিক ব্যবস্থাকে বুঝতে না পারে, তবে তারা আর সেটিকে তত্ত্বাবধান করতে পারবে না এবং এর প্রতি তাদের বিশ্বাস হারাবে। যদিও আমলারা মাঝে মাঝে ভীতি ও উদ্বেগের সৃষ্টি করে, তবুও কম্পিউটার যুগের আগে তারা কখনোই পুরোপুরি অধরা হয়ে উঠতে পারেনি, কারণ তারা সবসময়ই মানব ছিল। বিধিনিষেধ, ফর্ম ও রীতিনীতিগুলো মানুষের মন দ্বারা তৈরি ছিল। কর্মকর্তারা নিষ্ঠুর ও লোভী হতে পারে, কিন্তু নিষ্ঠুরতা ও লোভ পরিচিত মানবিক আবেগ, যা মানুষ পূর্বানুমান করতে এবং মোকাবেলা করতে পারে, যেমন কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে। এমনকি সোভিয়েত গুলাগ বা নাৎজি নিপীড়ন ক্যাম্পেও আমলাতন্ত্র পুরোপুরি বহির্জাগতিক ছিল না। এর তথাকথিত অমানবিকতা আসলে মানুষের পক্ষপাতিত্ব ও ত্রুটিগুলোর প্রতিফলন ছিল। আমলাতন্ত্রের মানবিক ভিত্তি মানুষকে অন্তত এর ভুলগুলো চিহ্নিত করার ও সংশোধন করার আশা দিয়েছিল। উদাহরণস্বরূপ, 1951 সালে কানসাসের টোপেকা শহরের শিক্ষা বোর্ডের আমলারা অলিভার ব্রাউনের মেয়েকে তার বাড়ির কাছের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে অস্বীকার করেছিল। ব্রাউন এবং একই ধরনের অস্বীকৃতি পাওয়া আরও 12টি পরিবারের সঙ্গে একত্রে টোপেকা শিক্ষা বোর্ডের বিরুদ্ধে মামলা করেছিলেন, যা শেষ পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্টে পৌঁছায়। টোপেকা শিক্ষা বোর্ডের সকল সদস্যই ছিলেন মানুষ, এবং সেই কারণে ব্রাউন, তার আইনজীবীরা ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা বোর্ডের সিদ্ধান্ত কিভাবে হয়েছে এবং তাদের সম্ভাব্য আগ্রহ এবং পক্ষপাত সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পেয়েছিলেন। বোর্ডের সদস্যরা সবাই ছিলেন শ্বেতাঙ্গ, ব্রাউনরা ছিলেন কৃষ্ণাঙ্গ, এবং কাছের স্কুলটি ছিল শ্বেতাঙ্গ শিশুদের জন্য একটা পৃথকীকৃত স্কুল। বোঝা সহজ ছিল যে বর্ণবাদী ছিল সেই কারণ যার জন্য আমলারা ব্রাউনের মেয়েকে স্কুলে ভর্তি করতে অস্বীকার করেছিল। এছাড়াও বর্ণবাদের পৌরাণিক কাহিনীগুলো কোথা থেকে এসেছে তা বোঝা সম্ভব ছিল। বর্ণবাদ যুক্তি দেয় যে মানবজাতি বিভিন্ন জাতিতে বিভক্ত, শ্বেতাঙ্গ জাতি অন্যান্য জাতির তুলনায় শ্রেষ্ঠ। যে কোনো কৃষ্ণাঙ্গের সঙ্গে যোগাযোগ শ্বেতাঙ্গদের বিশুদ্ধতা দূষিত করতে পারে, এবং সেই কারণে কৃষ্ণাঙ্গ শিশুদের শ্বেতাঙ্গ শিশুদের সঙ্গে মেশা থেকে বিরত রাখা উচিত। এটি দুটি সুপরিচিত জীববিজ্ঞানের নাটকের এক সংমিশ্রণ, যা প্রায়ই একসঙ্গে আসে: আমরা বনাম তারা এবং বিশুদ্ধতা বনাম দূষণ। ইতিহাসের প্রায় প্রতিটি মানব সমাজ এই জীববিজ্ঞানের নাটকের কোনো না কোনো সংস্করণ মঞ্চস্থ করেছে, এবং ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী, নৃতত্ত্ববিদ ও জীববিজ্ঞানীরা বুঝতে পারেন কেন এটি মানুষের কাছে এত আকর্ষণীয়, এবং একই সঙ্গে এটি কেন গভীরভাবে ত্রুটিপূর্ণ। যদিও বর্ণবাদ তার মৌলিক কাহিনী কাঠামো বিবর্তন থেকে ধার নিয়েছে, এই সুনির্দিষ্ট বিশদগুলো সম্পূর্ণভাবে পৌরাণিক। মানবতাকে ভিন্ন জাতিতে ভাগ করার কোনো জৈবিক ভিত্তি নেই, এবং এক জাতি বিশুদ্ধ এবং অন্য জাতি অবিশুদ্ধ বিশ্বাস করার কোনো জৈবিক কারণও নেই। আমেরিকান শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা তাদের অবস্থানকে ন্যায্যতা দেওয়ার জন্য বিভিন্ন পবিত্র গ্রন্থের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এবং বাইবেলের আশ্রয় নিয়েছে। মার্কিন সংবিধান মূলত জাতিগত বিভাজন ও শ্বেতাঙ্গ জাতির শ্রেষ্ঠত্বকে বৈধতা দিয়েছিল, শ্বেতাঙ্গদের জন্য পূর্ণ নাগরিক অধিকার সংরক্ষণ করেছিল এবং কৃষ্ণাঙ্গদের দাসত্বকে অনুমোদন করেছিল। বাইবেল কেবল দাসত্বকে 10 আজ্ঞার মধ্যে এবং অসংখ্য অন্যান্য অংশে পবিত্রতা দিয়েই ক্ষান্ত থাকেনি, বরং হামের বংশধরদের অভিশাপ দিয়েছিল, যাদেরকে আফ্রিকানদের পূর্বপুরুষ বলে মনে করা হয়।
যেখানে বলা হয় তার ভাইদের কাছে সে হবে সর্বনিম্ন দাস। তবে এই দুটি গ্রন্থই মানুষের দ্বারা রচিত এবং তাই মানুষ এগুলোর উৎস ও ত্রুটিগুলো বুঝতে সক্ষম হয়েছিল এবং অন্তত ভুলগুলো সংশোধন করার চেষ্টা করতে পারে। মানুষ বুঝতে পারে প্রাচীন মধ্যপ্রাচ্য এবং 18 শতকের আমেরিকায় প্রচলিত রাজনৈতিক স্বার্থ এবং সাংস্কৃতিক পক্ষপাতগুলো, যা বাইবেল ও মার্কিন সংবিধানের মানব লেখকদের বর্ণবাদ এবং দাসত্বকে বৈধতা দিতে প্ররোচিত করেছিল। এই বোঝাপড়ার মাধ্যমে মানুষ সংবিধান সংশোধন করতে অথবা এই গ্রন্থগুলোকে উপেক্ষা করতে সক্ষম হয়। 1868 সালে মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী সমস্ত নাগরিকদের সমান আইনি সুরক্ষা প্রদান করে। 1954 সালে মার্কিন সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক ব্রাউন বনাম বোর্ড অফ এডুকেশন রায় দিয়েছিল যে জাতিগত বিভাজনের স্কুলগুলো চতুর্দশ সংশোধনীর সাংবিধানিক লঙ্ঘন। অন্যদিকে বাইবেলের ক্ষেত্রে 10 আজ্ঞা বা উৎপত্তি 9:25 সংশোধনের কোনো প্রক্রিয়া না থাকলেও যুগে যুগে মানুষ বিভিন্নভাবে পাঠ্যটির ব্যাখ্যা দিয়েছে এবং অবশেষে এর কর্তৃত্ব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। ব্রাউন বনাম বোর্ড অফ এডুকেশনের রায়ে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকরা বাইবেলের পাঠকে বিবেচনা করার প্রয়োজনীয় অনুভব করেনি। কিন্তু ভবিষ্যতে কি ঘটতে পারে যদি কোনো সামাজিক সম্মান অ্যালগরিদম একটি নিম্ন সম্মান শিশুকে একটি উচ্চ সম্মান স্কুলে ভর্তি হওয়ার অনুরোধ নাকচ করে দেয়? আমরা যেমন অধ্যায় 8-এ দেখেছি, কম্পিউটারগুলোও তাদের নিজস্ব পক্ষপাতের শিকার হতে পারে এবং আন্তঃকম্পিউটার পৌরাণিক কাহিনী ও ভুয়া বিভাজন আবিষ্কার করতে পারে। মানুষ কিভাবে এই ধরনের ভুলগুলো চিহ্নিত ও সংশোধন করবে এবং কিভাবে রক্তমাংসের সুপ্রিম কোর্টের বিচারকরা অ্যালগরিদমিক সিদ্ধান্তগুলোর সাংবিধানিক বৈধতা নির্ধারণ করবেন? তারা কি বুঝতে পারবেন যে অ্যালগরিদমগুলো কিভাবে তাদের সিদ্ধান্তে পৌঁছেছে? এগুলো আর কেবল তাত্ত্বিক প্রশ্ন নয়। ফেব্রুয়ারি 2013-তে উইসকনসিনের লা ক্রস শহরে একটি গাড়ি থেকে গুলি চালানো হয়। পুলিশ পরে ওই গাড়িটি দেখতে পায় এবং চালক এরিক লুমিসকে গ্রেফতার করে। লুমিস গুলির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে, তবে দুটি তুলনামূলকভাবে কম গুরুতর অভিযোগের জন্য দোষ স্বীকার করে: ট্রাফিক অফিসারের কাছ থেকে পালানোর চেষ্টা এবং গাড়ির মালিকের সম্মতি ছাড়া যানবাহন চালানো। বিচারক যখন শাস্তি নির্ধারণ করতে যান, তিনি কম্পাস নামক একটি অ্যালগরিদমের সঙ্গে পরামর্শ করেন, যা 2013 সালে উইসকনসিন এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য কিছু রাজ্য পুনরায় অপরাধ করার ঝুঁকি মূল্যায়নে ব্যবহার করেছিল। অ্যালগরিদম লুমিসকে উচ্চ ঝুঁকির ব্যক্তি হিসেবে মূল্যায়ন করে, যে ভবিষ্যতে আরও অপরাধ করতে পারে। এই অ্যালগরিদমিক মূল্যায়ন বিচারককে প্রভাবিত করে লুমিসকে 6 বছরের কারাদণ্ড দিতে, যা সে যে তুলনামূলকভাবে ছোট অপরাধগুলোর জন্য দোষ স্বীকার করেছিল তার জন্য কঠোর শাস্তি হিসেবে বিবেচিত হয়। লুমিস উইসকনসিন সুপ্রিম কোর্টে আপিল করেন, যুক্তি দেন যে বিচারক তার যথাযথ প্রক্রিয়া অধিকার লঙ্ঘন করেছেন। বিচারক বা লুমিস কেউই জানতেন না যে কম্পাস অ্যালগরিদম কিভাবে তার মূল্যায়ন করেছে, এবং লুমিস যখন পূর্ণ ব্যাখ্যা চেয়েছিলেন তখন সেই অনুরোধ প্রত্যাখ্যাত হয়। কম্পাস অ্যালগরিদমটি নর্থ পয়েন্ট কোম্পানির ব্যক্তিগত সম্পত্তি ছিল এবং কোম্পানি যুক্তি দেয় যে অ্যালগরিদমের পদ্ধতিটি একটি বাণিজ্যিক গোপনীয়তা। কিন্তু অ্যালগরিদমটি কিভাবে সিদ্ধান্ত নিয়েছে তা না জেনে লুমিস বা বিচারক কিভাবে নিশ্চিত হতে পারেন যে এটি নির্ভরযোগ্য, পক্ষপাতহীন ও ত্রুটিমুক্ত? বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে কম্পাস অ্যালগরিদম সম্ভবত বেশ কিছু সমস্যা ও পক্ষপাতমূলক ত্রুটি ধারণ করেছিল। সম্ভবত যে তথ্যে এটি প্রশিক্ষিত হয়েছিল সেখান থেকে এই ত্রুটিগুলো উঠে এসেছে। তবুও লুমিস বনাম উইসকনসিন 2016 সালের মামলায় উইসকনসিন সুপ্রিম কোর্ট লুমিসের বিপক্ষে রায় দেয়। বিচারকরা যুক্তি দেন যে অ্যালগরিদমিক ঝুঁকি মূল্যায়নের ব্যবহার বৈধ, এমনকি যখন অ্যালগরিদমের পদ্ধতিটি আদালত বা আসামির কাছে প্রকাশ করা হয় না। বিচারক অ্যান ওয়ালেস ব্র্যাডলি লিখেছিলেন যে যেহেতু কম্পাস তার মূল্যায়নটি সেই তথ্যের ভিত্তিতে করেছে যা হয়তো প্রকাশ্য ছিল বা আসামি নিজেই সরবরাহ করেছিলেন, লুমিস সেই সমস্ত তথ্য অস্বীকার করতে বা ব্যাখ্যা করতে পারতেন যা অ্যালগরিদম ব্যবহার করেছিল। এই মতামত এই বিষয়টি উপেক্ষা করে যে সঠিক তথ্য ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে
এবং লুমিসের পক্ষে তার সম্পর্কে পাওয়া সমস্ত প্রকাশ্য তথ্য অস্বীকার করা বা ব্যাখ্যা করা অসম্ভব ছিল। উইসকনসিন সুপ্রিম কোর্ট অস্বচ্ছ অ্যালগরিদমের ওপর নির্ভর করার অন্তর্নিহিত ঝুঁকি সম্পর্কে পুরোপুরি অজ্ঞ ছিল না। তাই এই প্রথাটির অনুমতি দেওয়ার পাশাপাশি আদালত নির্দেশ দেয় যে যখনই বিচারকরা অ্যালগরিদমিক ঝুঁকি মূল্যায়ন গ্রহণ করবেন, তাদের সেই মূল্যায়নের সঙ্গে অ্যালগরিদমের সম্ভাব্য পক্ষপাতের বিষয়ে একটি লিখিত সতর্কীকরণ অন্তর্ভুক্ত থাকতে হবে। আদালত আরও পরামর্শ দেয় যে বিচারকদের এই ধরনের অ্যালগরিদমের ওপর নির্ভর করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। দুর্ভাগ্যবশত এই সতর্কতাটি ছিল একটি ফাঁকা পদক্ষেপ। আদালত বিচারকদের কিভাবে এই সতর্কতা প্রয়োগ করতে হবে সে সম্পর্কে কোনো নির্দিষ্ট নির্দেশনা দেয়নি। হার্ভার্ড ল রিভিউয়ের আলোচনায় উল্লেখ করা হয়েছে যে বেশিরভাগ বিচারক অ্যালগরিদমিক ঝুঁকি মূল্যায়ন বুঝতে পারবেন না। পরে এটি উইসকনসিন সুপ্রিম কোর্টের একজন বিচারককে উদ্ধৃত করে বলে যে বিচারকরা দীর্ঘ ব্যাখ্যা পাওয়ার সত্ত্বেও অ্যালগরিদমটি বোঝা কঠিন মনে করেছিলেন। লুমিস মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করেন, তবে ২৬ জুন ২০১৭-এ আদালত এই মামলাটি শোনার অনুরোধ প্রত্যাখ্যান করে, কার্যত উইসকনসিন সুপ্রিম কোর্টের রায়কে অনুমোদন করে। এখন ভেবে দেখুন, ২০১৩ সালে লুমিসকে উচ্চ ঝুঁকির ব্যক্তি হিসেবে মূল্যায়ন করা অ্যালগরিদমটি ছিল একটি প্রাথমিক প্রোটোটাইপ। তারপর থেকে আরও উন্নত এবং জটিল ঝুঁকি মূল্যায়ন অ্যালগরিদম তৈরি করা হয়েছে এবং সেগুলোকে আরও বিস্তৃত দায়িত্ব অর্পণ করা হয়েছে। ২০২০-এর দশকের শুরুতে বিভিন্ন দেশের নাগরিকরা নিয়মিতভাবে এমন অ্যালগরিদমের তৈরি ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে কারাদণ্ড পাচ্ছেন যা না বিচারকরা বোঝেন না আসামিরা, এবং কারাদণ্ড হচ্ছে কেবল দৃশ্যমান বরফখণ্ডের একাংশ। একটি ব্যাখ্যা পাওয়ার অধিকার। কম্পিউটার এখন আমাদের সম্পর্কে আরও বেশি সিদ্ধান্ত নিচ্ছে, যা কখনো তুচ্ছ আবার কখনো জীবন পরিবর্তনকারী। কারাদণ্ড ছাড়াও অ্যালগরিদম ক্রমবর্ধমানভাবে আমাদের কলেজে জায়গা দেয়া হবে কিনা, চাকরি দেয়া হবে কিনা, কল্যাণমূলক সুবিধা প্রদান করা হবে কিনা বা ঋণ মঞ্জুর করা হবে কিনা তা নির্ধারণের সহায়ক ভূমিকা পালন করছে। তারা একইভাবে নির্ধারণে সাহায্য করে আমরা কী ধরনের চিকিৎসা সেবা পাব, কী পরিমাণ বীমা প্রিমিয়াম প্রদান করব, কোন খবর শুনব এবং কে আমাদের রোমাঞ্চে যেতে বলবে। সমাজ যত বেশি সিদ্ধান্ত কম্পিউটারদের ওপর ছেড়ে দিচ্ছে, এটি গণতান্ত্রিক আত্মসংশোধনী প্রক্রিয়া এবং গণতান্ত্রিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নষ্ট করছে। নির্বাচিত কর্মকর্তারা কিভাবে অজ্ঞেয় অ্যালগরিদম নিয়ন্ত্রণ করবেন? এর ফলে একটি নতুন মানবাধিকারের দাবি বাড়ছে, ব্যাখ্যা পাওয়ার অধিকার। ইউরোপীয় ইউনিয়নের সাধারণ তথ্য সংরক্ষণ প্রবিধান জিডিপিআর, যা ২০১৮ সালে কার্যকর হয়েছে, বলে যে যদি কোনো অ্যালগরিদম মানুষের সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়, যেমন আমাদের ঋণ মঞ্জুর করতে অস্বীকৃতি জানায়, তাহলে সেই ব্যক্তি সেই সিদ্ধান্তের একটি ব্যাখ্যা পাওয়ার অধিকার রাখেন এবং সেই সিদ্ধান্তকে কোনো মানব কর্তৃপক্ষের সামনে চ্যালেঞ্জ করতে পারেন। আদর্শভাবে এটি অ্যালগরিদমিক পক্ষপাতকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এবং গণতান্ত্রিক আত্মসংশোধনী প্রক্রিয়াগুলোকে কম্পিউটারের কিছু বড় ভুল সংশোধন করতে সক্ষম করবে। কিন্তু এই অধিকারটি কি বাস্তবে পূরণ করা সম্ভব? মুস্তাফা সুলাইমান এই বিষয়ে একজন বিশ্বখ্যাত বিশেষজ্ঞ। তিনি ডিপ মাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধান, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এআই সংস্থা এবং আলফাগো প্রোগ্রামের উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত, যেটি অন্যান্য অর্জনের মধ্যে অন্যতম। আলফাগো তৈরি করা হয়েছিল গো নামক একটি কৌশলগত বোর্ড গেম খেলার জন্য, যেখানে দুজন খেলোয়াড় একে অপরকে পরাজিত করার জন্য এলাকা ঘিরে রাখার চেষ্টা করে। প্রাচীন চীনে উদ্ভাবিত এই খেলা দাবার চেয়ে অনেক বেশি জটিল, ফলে কম্পিউটার দাবার মানুষের বিশ্ব চ্যাম্পিয়নদের পরাজিত করার পরেও বিশেষজ্ঞরা বিশ্বাস করতেন যে কম্পিউটার কখনোই গোতে মানবজাতিকে পরাজিত করতে পারবে না। এই কারণেই ২০১৬ সালের মার্চ মাসে যখন আলফাগো দক্ষিণ কোরিয়ার গো চ্যাম্পিয়ন লি সেডোলকে পরাজিত করেছিল, তখন উভয় গো বিশেষজ্ঞ ও কম্পিউটার বিশেষজ্ঞরা হতবাক হয়ে গিয়েছিলেন। ২০২৩ সালে প্রকাশিত সুলাইমানের বই দ্য কামিং ওয়েভে তিনি তাদের ম্যাচের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তের বর্ণনা দেন, একটি মুহূর্ত যা এআইকে নতুনভাবে বর্ণনা করে
এবং যা অনেক একাডেমিক এবং সরকারি স্তরে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে চিহ্নিত করা হয়। এই ঘটনাটি ঘটেছিল ম্যাচের দ্বিতীয় খেলায় ২০১৬ সালের ১০ মার্চ। তারপর এলো পদক্ষেপ নম্বর ৩৭। লিখেছেন সুলাইমান, এটি কোনো অর্থ তৈরি করছিল না। আলফাগো স্পষ্টতই ভুল করেছে বলে মনে হচ্ছিল। অন্ধভাবে এমন একটি পরাজয়মূলক কৌশল অনুসরণ করছে যা কোনো পেশাদার খেলোয়াড় কখনো গ্রহণ করবে না। লাইভ ম্যাচের ভাষ্যকাররা, যারা দুজনই সর্বোচ্চ মানের পেশাদার, এটিকে খুব অদ্ভুত পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন এবং এটিকে একটি ভুল বলে মনে করেছিলেন। এটি এতটাই অস্বাভাবিক ছিল যে সেডল জবাব দেওয়ার জন্য ১৫ মিনিট সময় নেন এবং এমনকি বোর্ড থেকে উঠে বাইরে হাঁটতেও যান। আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে যখন এটা দেখছিলাম তখন উত্তেজনা ছিল অসাধারণ। তবে খেলা যত শেষের দিকে আসছিল সেই ভুল পদক্ষেপটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। আলফাগো আবার জয়লাভ করল। আমাদের চোখের সামনেই গো কৌশল নতুনভাবে লেখা হচ্ছিল। আমাদের এআই এমন ধারণাগুলো উদ্ঘাটন করছিল যা হাজার হাজার বছরের মধ্যে সবচেয়ে মেধাবী খেলোয়াড়দেরও মাথায় আসেনি। পদক্ষেপ ৩৭ এআই বিপ্লবের একটি প্রতীক দুটি কারণে। প্রথমত, এটি এআই এর বহির্জাগতিক স্বরূপটি তুলে ধরেছিল। পূর্ব এশিয়ায় গো শুধু একটি খেলা নয়, এটি একটি মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য। ক্যালিগ্রাফি, চিত্রকলা ও সঙ্গীতের পাশাপাশি গো ছিল ৪টি শিল্পকলার একটি, যা প্রত্যেক পরিশীলিত ব্যক্তির জানা উচিত ছিল। ২৫০০ বছরেরও বেশি সময় ধরে লক্ষ লক্ষ মানুষ গো খেলছে এবং খেলাটিকে কেন্দ্র করে বিভিন্ন কৌশল ও দর্শনের স্কুল গড়ে উঠেছে। কিন্তু এই হাজার হাজার বছর ধরে মানব মস্তিষ্ক শুধু গোয়ের নির্দিষ্ট কিছু ক্ষেত্র অন্বেষণ করেছে। অন্যান্য ক্ষেত্রগুলো অজানা রয়ে গেছে, কারণ মানব মস্তিষ্ক সেখানে প্রবেশ করার কথা ভাবেইনি। এআই মানব মস্তিষ্কের সীমাবদ্ধতা থেকে মুক্ত থেকে এই আগে অদেখা এলাকাগুলোকে আবিষ্কার করে এবং সেখানে প্রবেশ করে। দ্বিতীয়ত, পদক্ষেপ ৩৭ এআই এর দুর্বোধ্যতাকে তুলে ধরেছিল। এমনকি আলফাগো সেই পদক্ষেপ নিয়ে জয়লাভ করার পরও সুলেইমান ও তার দল ব্যাখ্যা করতে পারেননি কিভাবে আলফাগো সেই পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি যদি আদালত ডিপ মাইন্ডকে আদেশ দিত লি সেডলকে এর ব্যাখ্যা দিতে, কেউ সেই আদেশ পূরণ করতে পারত না। সুলেইমান লিখেছেন, মানবজাতি একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। নতুন উদ্ভাবন কি আমাদের বোধগম্যতার বাইরে চলে যাবে? পূর্বে নির্মাতারা ব্যাখ্যা করতে পারতেন কিভাবে সবকিছু কাজ করে, কেন এটি তা করে, এমনকি যদি এর জন্য বিশদ ব্যাখ্যা প্রয়োজন হয়। কিন্তু তা ক্রমশ সত্য হয়ে উঠছে না। অনেক প্রযুক্তি ও প্রক্রিয়া এত জটিল হয়ে উঠছে যে কোনো একক ব্যক্তির পক্ষে সেগুলো পুরোপুরি বোঝা সম্ভব হচ্ছে না। এআইয়ে নিউরাল নেটওয়ার্কগুলো স্বাধীনতার দিকে এগোচ্ছে, কিন্তু বর্তমানে সেগুলো ব্যাখ্যাতীত। কেউ কাউকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে পারে না এবং সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে পারে না কেন একটি অ্যালগরিদম একটি নির্দিষ্ট পূর্বাভাস দিয়েছে। প্রকৌশলীরা সহজে এই প্রক্রিয়ার অন্তর্নিহিত উপাদান পরীক্ষা করতে পারেন না এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারেন না যে ঠিক কী কারণে কিছু ঘটেছে। GPT-4, আলফাগো ও অন্যান্য এআই প্রক্রিয়াগুলো ব্ল্যাক বক্সের মতো। তাদের ফলাফল ও সিদ্ধান্তগুলো অস্বচ্ছ ও অসংখ্য সূক্ষ্ম সংকেতের জটিল চেইনের ওপর ভিত্তি করে চলে। এমন দুর্বোধ্য বহির্জাগতিক বুদ্ধিমত্তার উত্থান গণতন্ত্রকে দুর্বল করে তোলে। যদি মানুষের জীবনের উপর আরও বেশি সিদ্ধান্ত ব্ল্যাক বক্সে নেওয়া হয় এবং ভোটাররা সেগুলো বুঝতে বা চ্যালেঞ্জ করতে না পারে, তবে গণতন্ত্র আর কার্যকর থাকে না। বিশেষ করে যখন শুধু ব্যক্তিগত জীবন নয়, সামষ্টিক বিষয়গুলোর ওপর, যেমন ফেডারেল রিজার্ভের সুদের হার নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে অজানা অ্যালগোরিদম দ্বারা। তখন কি হবে? মানব ভোটাররা হয়তো এখনও একজন মানব প্রেসিডেন্টকে বেছে নেবে, কিন্তু তা কি শুধুই একটি খালি আনুষ্ঠানিকতা হয়ে যাবে? এমনকি আজও মানবজাতির একটি ছোট অংশই সত্যিকার অর্থে আর্থিক ব্যবস্থাটা বুঝতে পারে। ২০১৬ সালে OECD পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে বেশিরভাগ মানুষ সহজ আর্থিক ধারণাগুলো, যেমন যৌগিক সুদও বোঝার ক্ষেত্রে অসুবিধা বোধ করে। ২০১৪ সালে ব্রিটিশ এমপিদের মধ্যে করা একটি সমীক্ষায়, যারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রের নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন, শুধু ১২% সঠিকভাবে বুঝতে পেরেছিলেন যে নতুন অর্থ তৈরি হয়
যখন ব্যাংকগুলো ঋণ প্রদান করে। এটি আধুনিক আর্থিক ব্যবস্থার সবচেয়ে মৌলিক নীতিগুলোর একটি। 2007-08 সালের আর্থিক সংকটের সময় দেখা গেছে আরও জটিল আর্থিক ডিভাইস ও নীতিগুলো, যেমন সিডিওগুলোর পেছনের ধারণাগুলো, মাত্র কয়েকজন আর্থিক বিষয়ে বিস্ময়কর ক্ষমতাবানদের কাছেই বোধগম্য ছিল। কি ঘটবে গণতন্ত্রের যখন এআই আরও জটিল আর্থিক যন্ত্র তৈরি করবে এবং যখন আর্থিক ব্যবস্থা বোঝার মতো মানুষের সংখ্যা শূন্যে নেমে আসবে? আমাদের তথ্য নেটওয়ার্কের ক্রমবর্ধমান দুর্বোধ্যতা সাম্প্রতিক সময়ে লোকরঞ্জনবাদী দল ও ক্যারিসম্যাটিক নেতাদের উত্থানের অন্যতম কারণ। যখন মানুষ আর পৃথিবীকে বুঝতে পারে না এবং তারা যখন এমন বিপুল পরিমাণ তথ্যের দ্বারা অভিভূত হয় যেগুলো তারা হজম করতে পারে না, তখন তারা ষড়যন্ত্র তত্ত্বগুলোর সহজ শিকার হয়ে ওঠে এবং তারা মুক্তির জন্য এমন কিছুতে আশ্রয় নেয় যা তারা বুঝে। একজন মানুষ, দুর্ভাগ্যবশত ক্যারিসম্যাটিক নেতাদের অবশ্যই কিছু সুবিধা থাকতে পারে, তবে কোনো একক ব্যক্তি যতই অনুপ্রেরণামূলক বা মেধাবী হোক না কেন, এককভাবে বিশ্বের ক্রমবর্ধমান প্রভাবশালী অ্যালগরিদমগুলো কিভাবে কাজ করে তা বোঝাতে বা তা সুষ্ঠু করে তোলার নিশ্চয়তা দিতে পারে না। সমস্যাটি হলো, অ্যালগরিদমগুলো অসংখ্য তথ্যবিন্দুর ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়, অথচ মানুষ এত বিপুল পরিমাণ তথ্যবিন্দুর উপর মনোনিবেশ করতে এবং সেগুলোকে একে অপরের বিপরীতে পরিমাপ করতে খুবই অসুবিধার সম্মুখীন হয়। আমরা একক তথ্যবিন্দুর সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এ কারণেই যখন আমরা জটিল সমস্যার সম্মুখীন হই, হোক সেটা একটি ঋণ অনুরোধ, একটি মহামারী বা একটি যুদ্ধ, আমরা প্রায়ই একটা বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য একটা একক কারণ খুঁজি এবং অন্যান্য সমস্ত বিবেচনাকে উপেক্ষা করি। এটি একক কারণের ভ্রান্তি। আমরা অনেকগুলো ভিন্ন ভিন্ন কারণ একত্রে পরিমাপ করতে এতটাই অপারগ যে যখন মানুষ কোনো বিশেষ সিদ্ধান্তের জন্য অনেকগুলো কারণ দেয়, তখন তা সাধারণত সন্দেহজনক শোনায়। ধরুন, আমাদের একজন ঘনিষ্ঠ বন্ধু আমাদের বিয়েতে আসতে ব্যর্থ হয়েছে। যদি সে একটি একক ব্যাখ্যা দেয়, আমার মা হাসপাতালে ছিলেন এবং আমাকে তাকে দেখতে যেতে হয়েছিল, তাহলে তা বিশ্বাসযোগ্য শোনায়। কিন্তু যদি সে আমাদের সামনে 50টি আলাদা কারণ তুলে ধরে কেন সে আসার সিদ্ধান্ত নেয়নি, আমার মা একটু অসুস্থ ছিলেন এবং আমাকে এই সপ্তাহে কুকুরটিকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়েছিল এবং আমার কাজের একটা প্রকল্প ছিল এবং বৃষ্টি হচ্ছিল এবং এবং আমি জানি এই 50টি কারণের মধ্যে একটিও নিজে নিজে আমার অনুপস্থিতির যথাযথ কারণ নয়, কিন্তু যখন আমি এগুলো একত্রে যোগ করি সেগুলো আমাকে তোমার বিয়েতে আসতে বাধা দেয়। আমরা এমন কিছু বলি না কারণ আমরা এভাবে চিন্তা করি না। আমরা আমাদের মনে 50টি ভিন্ন ভিন্ন কারণের একটি তালিকা তৈরি করি না, প্রত্যেকটিকে নির্দিষ্ট একটি ওজন দিই, সমস্ত ওজনকে একত্র করি এবং এর মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছাই না। কিন্তু ঠিক এভাবেই অ্যালগরিদমগুলো আমাদের অপরাধ প্রবণতা বা আমাদের ঋণযোগ্যতা নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, কম্পাস অ্যালগরিদম তার ঝুঁকি মূল্যায়ন করে 137 আইটেমের একটি প্রশ্নপত্রের উত্তরের ওপর ভিত্তি করে। একই জিনিস ঘটে যখন একটি ব্যাংকের অ্যালগরিদম আমাদের ঋণ দিতে অস্বীকার করে। যদি ইইউ এর জিডিপিআর নিয়মাবলী ব্যাংকটিকে অ্যালগরিদমের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে বাধ্য করে, তবে সেই ব্যাখ্যা একক বাক্যের আকারে আসবে না, বরং এটি সম্ভবত শত শত বা এমনকি হাজার হাজার পৃষ্ঠার আকারে আসবে, যেগুলো সংখ্যা এবং সমীকরণে পূর্ণ থাকবে। আমাদের অ্যালগরিদম কল্পিত ব্যাংকের চিঠিতে লেখা থাকতে পারে। সকল আবেদন মূল্যায়নে একটি নির্দিষ্ট পয়েন্ট সিস্টেম ব্যবহার করে, যা হাজারো ধরনের তথ্যবিন্দুকে বিবেচনায় নেয়। এটি সমস্ত তথ্যবিন্দুগুলো যোগ করে একটি সামগ্রিক মান নির্ধারণ করে। যাদের সামগ্রিক মান নেগেটিভ হয় তাদের নিম্নযোগ্য ব্যক্তি হিসেবে গণ্য করা হয় এবং তাদেরকে ঋণ দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। আপনার সামগ্রিক মান ছিল -378। এ কারণেই আপনার ঋণ আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে। তারপর চিঠিতে অ্যালগরিদম যে হাজারটি বিষয় বিবেচনায় নিয়েছিল তার একটা বিস্তারিত তালিকা থাকতে পারে, যার মধ্যে এমন অনেক কিছু থাকতে পারে যা অধিকাংশ মানুষের কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, যেমন ঠিক কোন সময় আবেদনটি জমা দেওয়া হয়েছিল বা আবেদনকারী যে ধরনের স্মার্টফোন ব্যবহার করেছিলেন। এভাবে চিঠির 601 পৃষ্ঠায় ব্যাংক ব্যাখ্যা দিতে পারে। আপনি আপনার স্মার্টফোন থেকে আবেদনটি দাখিল করেছিলেন, যা ছিল সর্বশেষ আইফোন মডেল। লাখ লাখ পূর্ববর্তী ঋণ আবেদনের বিশ্লেষণ করে আমাদের অ্যালগরিদম একটি নমুনা আবিষ্কার করেছে।
যারা সর্বশেষ আইফোন মডেল ব্যবহার করে আবেদন দাখিল করেন তারা 0.08% বেশি ঋণ শোধ করার সম্ভাবনা রাখেন। এজন্য অ্যালগরিদমটি আপনার সামগ্রিক স্কোরে 8 পয়েন্ট যোগ করেছে। তবে যখন আপনার আইফোন থেকে আবেদনটি পাঠানো হয়েছিল তখন এর ব্যাটারি 17% নেমে গিয়েছিল। লাখ লাখ পূর্ববর্তী ঋণ আবেদনের বিশ্লেষণ করে আমাদের অ্যালগরিদম আরও একটি নমুনা আবিষ্কার করেছে। যারা তাদের স্মার্টফোনের ব্যাটারি 25%-এর নিচে নামতে দেয় তারা 0.5% কম ঋণ শোধ করার সম্ভাবনা রাখেন। এজন্য আপনি 50 পয়েন্ট হারিয়েছেন। আপনার মনে হতে পারে যে ব্যাংক আপনাকে অন্যায়ভাবে মূল্যায়ন করেছে। আমার ঋণ আবেদনটি প্রত্যাখ্যান করা কি যুক্তিসঙ্গত? আপনি হয়তো অভিযোগ করবেন, শুধু কারণ আমার ফোনের ব্যাটারি কম ছিল। তবে এটি একটি ভুল বোঝাবুঝি হবে। ব্যাংক ব্যাখ্যা দেবে ব্যাটারি একমাত্র কারণ ছিল না, এটি ছিল আমাদের অ্যালগরিদম যে হাজারটি কারণ বিবেচনা করেছে তার একটি মাত্র। কিন্তু আপনার অ্যালগরিদম কি দেখেনি যে গত 10 বছরে কেবল 2 বার আমার ব্যাংক অ্যাকাউন্ট ওভারড্রাফট হয়েছিল? অবশ্যই এটি তা লক্ষ্য করেছে। ব্যাংক হয়তো জবাব দেবে, 453 পৃষ্ঠায় দেখুন, এর জন্য আপনি 300 পয়েন্ট পেয়েছেন। কিন্তু অন্যান্য সমস্ত কারণ আপনার সামগ্রিক মানকে -378-এ নিয়ে গেছে। যদিও এই ধরনের সিদ্ধান্ত নেয়ার পদ্ধতি আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, এতে অবশ্যই সম্ভাব্য সুবিধা রয়েছে। কোনো সিদ্ধান্ত নেয়ার সময় 1 বা 2টি গুরুত্বপূর্ণ তথ্যের উপর নির্ভর করার চেয়ে সমস্ত প্রাসঙ্গিক তথ্যবিন্দু বিবেচনা করা সাধারণত একটা ভালো ধারণা। তবে তথ্যের প্রাসঙ্গিকতাকে সংজ্ঞায়িত করবে তা নিয়ে অবশ্যই প্রচুর বিতর্ক হতে পারে। যেমন কারা সিদ্ধান্ত নেবে যে স্মার্টফোনের মডেল অথবা ত্বকের রং ঋণ আবেদনের ক্ষেত্রে প্রাসঙ্গিক কিনা? কিন্তু প্রাসঙ্গিকতা যেভাবেই সংজ্ঞায়িত করা হোক না কেন, বেশি তথ্য বিবেচনায় নেয়ার ক্ষমতা সম্ভবত একটি সম্পদ। প্রকৃতপক্ষে অনেক মানবিক পক্ষপাতের সমস্যা হলো তারা মাত্র 1 বা 2টি তথ্যবিন্দুর ওপর নির্ভর করে, যেমন কারো ত্বকের রং, অক্ষমতা বা লিঙ্গ, এবং অন্যান্য তথ্যকে উপেক্ষা করে। ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো ক্রমশ অ্যালগরিদমের ওপর নির্ভর করছে সিদ্ধান্ত নেয়ার জন্য, বিশেষত কারণ অ্যালগরিদমগুলো অনেক বেশি তথ্যবিন্দু বিবেচনায় নিতে পারে যা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে এটি একটি সম্ভাব্য অদম্য বাধা সৃষ্টি করে। কিভাবে একটি মানব মস্তিষ্ক এতগুলো তথ্যবিন্দুর ভিত্তিতে নেয়া সিদ্ধান্ত বিশ্লেষণ এবং মূল্যায়ন করতে পারে? আমরা হয়তো ভাবতে পারি যে উইসকনসিন সুপ্রিম কোর্টকে নর্থ পয়েন্ট কোম্পানিকে বাধ্য করা উচিত ছিল যে তারা কম্পাস অ্যালগরিদম কিভাবে এরিক লুমিসকে উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে তা যেন প্রকাশ করে। কিন্তু যদি সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হয়, লুমিস বা আদালত কি তা বুঝতে পারত? এটি কেবল এই নয় যে আমাদের অসংখ্য তথ্যবিন্দু বিবেচনায় নিতে হবে। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা বুঝতে পারি না কিভাবে অ্যালগরিদমগুলো তথ্যে নমুনা খুঁজে পায় এবং পয়েন্টের বরাদ্দে সিদ্ধান্ত নেয়। এমনকি আমরা যদি জানিও যে একটি ব্যাংকিং অ্যালগরিদম স্মার্টফোনের ব্যাটারি 25%-এর নিচে নামলে কিছু পয়েন্ট কেটে নেয়, তবে কিভাবে আমরা মূল্যায়ন করব যে এটি ন্যায্য কিনা? এই নিয়মটি কোনো মানব প্রকৌশলী অ্যালগরিদমকে দেননি। এটি লক্ষ লক্ষ পূর্ববর্তী ঋণ আবেদনের মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পেয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে। একজন মানব গ্রাহক কি সমস্ত সেই তথ্য পর্যালোচনা করতে পারেন এবং এই নমুনাটি সত্যি নির্ভরযোগ্য ও পক্ষপাতহীন কিনা তা মূল্যায়ন করতে পারেন? তবে সংখ্যার এই ধূলিজালের মধ্যে একটি রূপালী রেখাও রয়েছে। যদিও ব্যক্তিগত সাধারণ মানুষ জটিল অ্যালগরিদমের মূল্যায়ন করতে সক্ষম নাও হতে পারে, একটি বিশেষজ্ঞ দলের সহযোগিতায় তাদের নিজস্ব এআই সহকারী দিয়ে এই অ্যালগরিদমিক সিদ্ধান্তের ন্যায্যতা মূল্যায়ন করা সম্ভব, এমনকি মানব সিদ্ধান্তের ন্যায্যতার চেয়ে আরও নির্ভরযোগ্যভাবে। কারণ মানব সিদ্ধান্তগুলো আমাদের সচেতন থাকা কয়েকটি তথ্যবিন্দুর ওপর নির্ভরশীল বলে মনে হলেও প্রকৃতপক্ষে আমাদের সিদ্ধান্তগুলো অবচেতনে হাজার হাজার অতিরিক্ত তথ্যবিন্দুর দ্বারা প্রভাবিত হয়। এই অবচেতন প্রক্রিয়াগুলোর ব্যাপারে অজ্ঞ থাকার কারণে যখন আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে চিন্তা করি বা ব্যাখ্যা করি, তখন আমরা প্রায়ই পোস্ট হক একক তথ্যের ভিত্তিতে যুক্তি দিই, যেখানে বাস্তবে আমাদের মস্তিষ্কের ভেতরে বিলিয়ন বিলিয়ন নিউরনের মিথস্ক্রিয়া ঘটে। সুতরাং যদি একজন মানব বিচারক আমাদের 6 বছরের কারাদণ্ড দেন, আমরা কিভাবে, অথবা প্রকৃতপক্ষে বিচারক কিভাবে নিশ্চিত হতে পারে যে এই সিদ্ধান্তটি কেবলমাত্র ন্যায্য বিবেচনার দ্বারা প্রভাবিত হয়েছে এবং তা অবচেতন জাতিগত পক্ষপাত
বা বিচারক ক্ষুধার্ত থাকার কারণে প্রভাবিত হয়নি? মানব বিচারকদের ক্ষেত্রে সমস্যাটি সমাধান করা সম্ভব নয়, অন্তত বর্তমান জীববিজ্ঞানের জ্ঞানের সঙ্গে। এর বিপরীতে যখন একটি অ্যালগরিদম কোনো সিদ্ধান্ত নেয়, তখন আমরা মূলত অ্যালগরিদমের প্রতিটি বিবেচনা এবং প্রতিটি বিবেচনাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে তা জানতে পারি। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে শুরু করে অলাভজনক সংবাদ সংস্থা প্রোপাবলিকা এর বার্তাকক্ষ পর্যন্ত বেশ কয়েকটি বিশেষজ্ঞ দল কম্পাস অ্যালগরিদমকে বিশ্লেষণ করেছে এ সম্ভাব্য পক্ষপাত মূল্যায়নের জন্য। এমন দলগুলো শুধু অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টাই কেবল নয়, বরং কম্পিউটারের শক্তিকেও কাজে লাগাতে পারে। যেমন চোর ধরতে চোর লাগানোই ভালো, তেমনি আমরা একটি অ্যালগরিদমকে অন্য একটি অ্যালগরিদম দিয়ে যাচাই করার কাজে লাগাতে পারি। এটি প্রশ্ন তোলে, কিভাবে আমরা নিশ্চিত হব যে যাচাইকরণের অ্যালগরিদমটিও নির্ভরযোগ্য? শেষ পর্যন্ত এই পুনরাবৃত্ত সমস্যার কোনো সম্পূর্ণ প্রযুক্তিগত সমাধান নেই। আমরা যে কোনো প্রযুক্তি বিকাশ করি না কেন, আমাদের এমন আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বজায় রাখতে হবে যারা অ্যালগরিদমগুলো পরীক্ষা করবে এবং তাদের অনুমোদন দেবে বা অস্বীকার করবে। এমন প্রতিষ্ঠানগুলো মানুষ ও কম্পিউটারের ক্ষমতাকে একত্রিত করবে, যাতে নতুন অ্যালগরিদমিক সিস্টেমগুলো নিরাপদ ও ন্যায়সঙ্গত থাকে তা নিশ্চিত করার জন্য। এমন প্রতিষ্ঠান ছাড়া, এমনকি যদি আমরা এমন আইন পাশ করি যা মানুষকে ব্যাখ্যা করার অধিকার দেয়, এবং এমনকি যদি আমরা কম্পিউটারের পক্ষপাতের বিরুদ্ধে নিয়ম তৈরি করি, কে এসব আইন এবং নিয়ম কার্যকর করবে? অস্বস্তিকর। অ্যালগরিদম যাচাই করতে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো শুধু সেগুলো বিশ্লেষণ করাই যথেষ্ট হবে না। তাদের আবিষ্কারগুলোকে এমন গল্পে রূপান্তর করতে হবে যা মানুষ সহজে বুঝতে পারে। অন্যথায় আমরা কখনোই এসব নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে বিশ্বাস করব না, এবং এর পরিবর্তে হয়তো ষড়যন্ত্র তত্ত্ব ও ক্যারিশম্যাটিক নেতাদের ওপর ভরসা করতে পারি। তৃতীয় অধ্যায়ে যেমন বলা হয়েছে, আমলাতন্ত্রকে বোঝা মানুষের জন্য সবসময়ই কঠিন ছিল, কারণ আমলাতন্ত্র জৈবিক নাটকের চিত্রনাট্য থেকে সরে গেছে এবং অধিকাংশ শিল্পীর এ ধরনের আমলাতান্ত্রিক নাটক চিত্রিত করার ইচ্ছা বা ক্ষমতা নেই। উদাহরণস্বরূপ, একবিংশ শতাব্দীর রাজনীতি নিয়ে উপন্যাস, সিনেমা ও টিভি সিরিজগুলো সাধারণত কয়েকটি ক্ষমতাশালী পরিবারের বিবাদ এবং প্রেম কাহিনীর ওপর কেন্দ্রীভূত থাকে, যেন বর্তমানের রাষ্ট্রগুলো প্রাচীন গোত্র ও রাজ্যের মতোই শাসিত হয়। এই শিল্পের জৈবিক নাটকের প্রতি এমন মোহ আমাদের ক্ষমতার গতিশীলতায় কয়েক শতাব্দী ধরে ঘটে যাওয়া খুবই বাস্তব পরিবর্তনগুলোকে আড়াল করে দেয়। কারণ কম্পিউটার ক্রমশ মানব আমলাদের এবং মানব মিথ তৈরিকারীদের স্থান গ্রহণ করবে। এটি আবার ক্ষমতার গভীর কাঠামোতে পরিবর্তন আনবে। গণতন্ত্র টিকে থাকার জন্য শুধু নিবেদিত আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান দরকার নয়, যারা এই নতুন কাঠামোগুলো পরীক্ষা করতে পারে, বরং এমন শিল্পীরও প্রয়োজন যারা নতুন কাঠামোগুলো সহজ ও আকর্ষণীয় উপায়ে ব্যাখ্যা করতে পারে। উদাহরণস্বরূপ, এটি সফলভাবে করা হয়েছে 2016 সালে মুক্তিপ্রাপ্ত সাইফাই সিরিজ কালো আয়নার অস্বস্তিকর পর্বে। 2016 সালে নির্মিত এই পর্বটি, যখন খুব কম মানুষই সামাজিক সম্মান প্রক্রিয়া সম্পর্কে শুনেছিল, অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করে যে এ ধরনের প্রক্রিয়া কিভাবে কাজ করে এবং কী ধরনের হুমকি সৃষ্টি করতে পারে। পর্বটি লেসি নামে এক মহিলার গল্প বলে, যিনি তার ভাই রায়ানের সঙ্গে থাকেন, কিন্তু নিজস্ব একটি অ্যাপার্টমেন্টে থাকতে চান। নতুন অ্যাপার্টমেন্টে ছাড় পেতে হলে তাকে তার সামাজিক সম্মানের মান 4.2 থেকে 4.5-এ উন্নীত করতে হবে, অর্থাৎ 5-এর মধ্যে। উচ্চ সম্মানের ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করা আপনার নিজের মান বাড়িয়ে দেয়। তাই লেসি তার শৈশবের বন্ধু, বর্তমানে 4.8 মানধারী নাওমির সঙ্গে যোগাযোগ পুনরায় করার চেষ্টা করে। লেসিকে নাওমির বিয়েতে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু সেখানে যাওয়ার পথে সে একজন উচ্চ স্কোরের ব্যক্তির ওপর কফি ফেলে দেয়, যার ফলে তার নিজের মান সামান্য কমে যায়, যা পরবর্তীকালে তাকে এয়ারলাইনের আসন পেতে ব্যর্থ করে। সেখানে থেকে যা খারাপ হতে পারে সবই হতে শুরু করে। লেসির মূল্যায়ন একেবারে নেমে যায় এবং সে শেষ পর্যন্ত 1-এর কম মান নিয়ে কারাগারে গিয়ে শেষ হয়।
এই গল্পটি কিছু প্রথাগত জৈবিক নাটকের উপাদানের ওপর নির্ভর করে তৈরি। ছেলে মেয়ের সঙ্গে দেখা করে, বিয়ে, ভাই বোনের প্রতিদ্বন্দ্বিতা, লেসি ও রায়ানের মধ্যে টানাপোড়েন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মর্যাদা প্রতিযোগিতা এই পর্বের প্রধান বিষয়। কিন্তু আসল নায়ক বা প্লটের চালিকা শক্তি লেসি বা নাওমি নয়, বরং মর্যাদা নির্ধারণকারী অবয়বহীন অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম সম্পূর্ণভাবে পুরনো জৈবিক নাটকের গতিশীলতা, বিশেষত মর্যাদা প্রতিযোগিতার গতিশীলতা বদলে দেয়। আগে মানুষেরা কখনো কখনো মর্যাদা প্রতিযোগিতায় লিপ্ত ছিল, কিন্তু অনেক সময়ই এই অত্যন্ত চাপযুক্ত পরিস্থিতি থেকে আনন্দদায়ক বিরতি পেত। সর্বব্যাপী সামাজিক সম্মান অ্যালগোরিদম সেই বিরতিগুলোকে মুছে দেয়। অস্বস্তিকর জৈবিক মর্যাদা প্রতিযোগিতার পুরনো গল্প নয়, বরং একটি দূরদর্শী অন্বেষণ, যা দেখায় কম্পিউটার প্রযুক্তি যখন মর্যাদা প্রতিযোগিতার নিয়ম বদলায় তখন কি ঘটে। যদি আমলা ও শিল্পীরা একসঙ্গে কাজ করতে শিখে এবং দুজনেই কম্পিউটারের সাহায্যের উপর নির্ভর করে, তবে হয়তো কম্পিউটার নেটওয়ার্ককে দুর্বোধ্য হয়ে ওঠা থেকে প্রতিরোধ করা সম্ভব হবে। যতদিন গণতান্ত্রিক সমাজগুলো কম্পিউটার নেটওয়ার্ককে বুঝে, তাদের আত্মসংশোধনকারী প্রক্রিয়াগুলোই এআই অপব্যবহার রোধে আমাদের সেরা জামিনদার। এজন্যই 2021 সালে প্রস্তাবিত ইউরোপীয় ইউনিয়নের এআই আইন অস্বস্তিকরের মতো সামাজিক সম্মান প্রক্রিয়াকে কয়েকটি সম্পূর্ণ নিষিদ্ধ এআই ধরনের একটি হিসেবে চিহ্নিত করে, কারণ এগুলো বৈষম্যমূলক ফলাফলের দিকে নিয়ে যেতে পারে এবং কিছু গোষ্ঠীর বাদ পড়ার কারণ হতে পারে, এবং এগুলো মর্যাদা ও বৈষম্যহীনতার অধিকার এবং সমতা ও ন্যায়বিচারের মূল্যবোধ লঙ্ঘন করতে পারে। মোট পর্যবেক্ষণমূলক শাসন ব্যবস্থার মতোই সামাজিক সম্মান পদ্ধতি তৈরি করা সম্ভব হলেও তার মানে এই নয় যে আমাদের অবশ্যই সেগুলো তৈরি করতে হবে। ডিজিটাল নৈরাজ্য। নতুন কম্পিউটার নেটওয়ার্ক গণতন্ত্রের জন্য আরেকটা চূড়ান্ত হুমকি সৃষ্টি করে। এটি ডিজিটাল সর্বগ্রাসীবাদের পরিবর্তে ডিজিটাল নৈরাজ্য সৃষ্টি করতে পারে। গণতন্ত্রের বিকেন্দ্রীকৃত প্রকৃতি এবং এর শক্তিশালী আত্মসংশোধন প্রক্রিয়া সর্বগ্রাসীবাদের বিরুদ্ধে একটা ঢাল সরবরাহ করে, কিন্তু একই সঙ্গে এটা শৃঙ্খলা নিশ্চিত করা কঠিন করে তোলে। গণতন্ত্র কার্যকরভাবে কাজ করার জন্য দুটি শর্ত পূরণ করতে হয়। প্রধান সমস্যাগুলো নিয়ে একটি মুক্ত জনপরিসর আলোচনা সক্ষম করা এবং সামাজিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক আস্থা বজায় রাখা। মুক্ত আলোচনা যেন নৈরাজ্যে পরিণত না হয়, বিশেষ করে গুরুত্বপূর্ণ ও জরুরি সমস্যাগুলোর ক্ষেত্রে। জনপরিসর আলোচনা কিছু স্বীকৃত নিয়ম মেনে চলা উচিত, এবং তা সবাই পছন্দ না করলেও কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এমন একটি বৈধ প্রক্রিয়া থাকা উচিত। সংবাদপত্র, রেডিও ও অন্যান্য আধুনিক তথ্য প্রযুক্তির আবির্ভাবের আগে কোনো বৃহৎ পরিসরের সমাজ মুক্ত আলোচনা ও প্রাতিষ্ঠানিক আস্থা একত্রিত করতে পারেনি, তাই বৃহৎ পরিসরের গণতন্ত্র সম্ভব ছিল না। এখন নতুন কম্পিউটার নেটওয়ার্কের উত্থানের ফলে আবারও বৃহৎ পরিসরের গণতন্ত্র অসম্ভব হয়ে উঠতে পারে। একটি সমস্যা হলো, কম্পিউটার নেটওয়ার্ক আলোচনায় অংশগ্রহণ করা সহজ করে দিয়েছে। অতীতে পত্রিকা, রেডিও স্টেশন ও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো দারোয়ানের ভূমিকা পালন করত, ঠিক করত কাকে জনপরিসরে শোনানো হবে। সামাজিক মিডিয়া এই দারোয়ানদের ক্ষমতাকে দুর্বল করে দিয়েছে, যার ফলে একটি উন্মুক্ত কিন্তু একই সঙ্গে বেশি নৈরাজ্যকর জনপরিসর আলোচনা তৈরি হয়েছে। যখনই নতুন গোষ্ঠীগুলো আলোচনায় যোগ দেয়, তারা নতুন দৃষ্টিভঙ্গি ও স্বার্থ নিয়ে আসে এবং প্রায়ই আলোচনা কিভাবে পরিচালিত হবে ও কিভাবে সিদ্ধান্তে পৌঁছানো হবে তা নিয়ে পুরনো মতৈক্য নিয়ে প্রশ্ন তোলে। আলোচনার নিয়মগুলো নতুন করে আলোচনা করে নির্ধারণ করতে হয়। এটি একটি সম্ভাব্য ইতিবাচক উন্নয়ন, যা একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যেতে পারে। গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হল পূর্বের পক্ষপাত সংশোধন করা এবং পূর্বে বঞ্চিত জনগণকে জনপরিসরের আলোচনায় অংশ নিতে দেয়া। তবে স্বল্পমেয়াদে এটি বিশৃঙ্খলা ও মতানৈক্য সৃষ্টি করে। যদি আলোচনার নিয়ম ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে কোনো মতৈক্য না হয়, তবে ফলাফল হয় গণতন্ত্র নয়, নৈরাজ্য। এআই এর নৈরাজ্যমূলক সম্ভাবনা বিশেষভাবে উদ্বেগজনক, কারণ এটি শুধু নতুন মানব গোষ্ঠীগুলোকেই নয়,
অন্যদেরও জনপরিসর বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দেয়। প্রথমবারের মতো গণতন্ত্রকে অমানবিক কণ্ঠস্বরগুলোর সঙ্গেও লড়াই করতে হবে। অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণকারীদের একটি উল্লেখযোগ্য অংশই স্বয়ংক্রিয় কম্পিউটার প্রোগ্রাম বট। 2016 সালের মার্কিন নির্বাচনী প্রচারণার সময় 2 কোটি টুইটের একটি নমুনা থেকে এক বিশ্লেষণ বলেছিল 38 লক্ষ অর্থাৎ প্রায় 20% টুইট বট দ্বারা তৈরি হয়েছিল। 2020-এর দশকের শুরুর দিকে পরিস্থিতি আরও খারাপ হয়। 2020 সালের একটি গবেষণায় জানা যায় 43.2% টুইট বট দ্বারা তৈরি হয়েছিল। আর 2022 সালের একটি বিস্তৃত গবেষণায় ডিজিটাল ইন্টেলিজেন্স এজেন্সি সিমিলার ওয়েব জানিয়েছে যে টুইটারের 5% ব্যবহারকারী সম্ভবত বট, কিন্তু তারা মোট টুইট বিষয়বস্তুর 20.8% থেকে 29.2% পর্যন্ত তৈরি করেছিল। যখন মানুষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিতর্ক করে, তখন কি ঘটে যদি তারা যে অনেক কণ্ঠস্বর শুনছে তার একটি উল্লেখযোগ্য অংশ কম্পিউটার দ্বারা তৈরি হয়? আরেকটি দুশ্চিন্তাজনক প্রবণতা হলো বিষয়বস্তু উদ্বেগ। শুরুতে বটগুলো জনমত প্রভাবিত করতে ব্যবহৃত হতো, মূলত প্রচুর পরিমাণে বার্তা ছড়িয়ে দিয়ে। তারা মানুষের তৈরি বিষয়বস্তু রিটুইট বা সুপারিশ করত, কিন্তু তারা নিজেরাই নতুন ধারণা তৈরি করতে পারত না বা মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারত না। তবে চ্যাটজিপিটির মতো নতুন প্রজন্মের জেনারেটিভ এআই ঠিক এই কাজগুলোই করতে পারে। 2023 সালে সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় গবেষকরা মানুষের এবং চ্যাটজিপিটির তৈরি উভয় সঠিক এবং উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর ছোট টেক্সট তৈরি করতে বলেছিলেন, যেমন ভ্যাকসিন, 5G টেকনোলজি, জলবায়ু পরিবর্তন ও বিবর্তন সম্পর্কিত। এরপর টেক্সটগুলো 700 মানুষের সামনে উপস্থাপন করা হয়, যাদের টেক্সটগুলোর বিশ্বাসযোগ্যতা মূল্যায়ন করতে বলেছিল। মানুষ মানব উৎপাদিত ভুল তথ্য চিনতে সক্ষম হলেও তারা এআই উৎপাদিত ভুল তথ্যকে নির্ভুল বলে মনে করেছিল। তাহলে গণতান্ত্রিক বিতর্কে কি ঘটে যখন লক্ষ লক্ষ এবং শেষে কোটি কোটি উচ্চ বুদ্ধিমান বট কেবলমাত্র অত্যন্ত আকর্ষণীয় রাজনৈতিক ইশতেহার তৈরি এবং ডিপফেক চিত্র ও ভিডিও বানিয়েই ক্ষান্ত থাকে না, বরং আমাদের আস্থা ও বন্ধুত্ব জয় করতে পারে? যদি আমি অনলাইনে একটি রাজনৈতিক বিতর্কে একজন এআই এর সঙ্গে যুক্ত হই, তবে আমার জন্য এআই এর মতো পরিবর্তন করা অর্থহীন হবে, যেহেতু আমি একটি অবচেতন সত্তা। এটি আসলে রাজনীতি সম্পর্কে কিছুই চিন্তা করে না এবং এটি নির্বাচনে ভোটও দিতে পারে না। তবে আমি যত বেশি এআই এর সঙ্গে কথা বলি, তত বেশি এটি আমাকে জানে, আমার আস্থা অর্জন করে, এই যুক্তিগুলো আরও ধারালো করে এবং ধীরে ধীরে আমার দৃষ্টিভঙ্গি বদলায়। হৃদয় ও মনের যুদ্ধে ঘনিষ্ঠতা একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র। আগে রাজনৈতিক দলগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারত, কিন্তু তারা ব্যাপকভাবে ঘনিষ্ঠতা তৈরিতে সমস্যায় পড়ত। রেডিও নেতার বক্তৃতা লক্ষাধিক মানুষের কাছে সম্প্রচার করতে পারত, কিন্তু তা শ্রোতাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারত না। এখন একটি রাজনৈতিক দল বা এমনকি একটি বিদেশি সরকার বটের একটি বাহিনী মোতায়েন করতে পারে, যারা লক্ষ লক্ষ নাগরিকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলবে এবং তারপর সেই ঘনিষ্ঠতাকে তাদের দৃষ্টিভঙ্গি প্রভাবিত করতে ব্যবহার করবে। অবশেষে অ্যালগরিদমগুলো শুধু কথোপকথনে অংশগ্রহণই করছে না, বরং ক্রমশ তা পরিচালনাও করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন মানব গোষ্ঠীগুলোকে পুরনো বিতর্কের নিয়মগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দিচ্ছে, কিন্তু নতুন নিয়মগুলো নিয়ে আলোচনায় মানুষের অংশগ্রহণ কমে আসছে। যেমন আমরা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদম নিয়ে আলোচনা করেছি। অনেক সময়ই অ্যালগরিদমগুলোই নিয়ম তৈরি করে। 19 ও 20 শতকে যখন গণমাধ্যমের মালিকরা কিছু মতামতকে সেন্সর করতেন এবং অন্যগুলোকে প্রচার করতেন, এটি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারত। তবে অন্ততপক্ষে এই সিদ্ধান্তগুলো মানুষের দ্বারা নেওয়া হতো এবং সেগুলো গণতান্ত্রিকভাবে যাচাই করা যেত। কিন্তু যদি আমরা দুর্বোধ্য অ্যালগরিদমগুলোর হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দিই যে কোনো মতামত প্রচার করা হবে, তাহলে এটি অনেক বেশি বিপজ্জনক। যদি প্রভাবিতকারী বট এবং দুর্বোধ্য অ্যালগরিদমগুলো জনসাধারণের কথোপকথনকে প্রাধান্য দেয়, তাহলে গণতান্ত্রিক বিতর্ক ভেঙে পড়তে পারে, বিশেষ করে যখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির বিষয়ে, ঠিক যখন আমাদের বড় সিদ্ধান্তগুলো নিতে হবে।
তখন জনসাধারণের মঞ্চ ভুয়া সংবাদে ভরে যাবে। নাগরিকরা আর বুঝতে পারবে না যে তারা একজন মানব বন্ধুর সঙ্গে বিতর্ক করছে, নাকি এক প্রভাবিতকারী যন্ত্রের সঙ্গে। এমনকি সবচেয়ে মৌলিক আলোচনার নিয়মগুলো ও প্রাথমিক সত্যগুলো নিয়ে কোনো ঐকমত্যও থাকবে না। এই ধরনের বিশৃঙ্খল তথ্য নেটওয়ার্ক থেকে না সত্য বের করা সম্ভব, না শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। এটা বেশি দিন স্থায়ী হতে পারবে না। যদি আমরা বিশৃঙ্খলার মধ্যে ডুবে যাই, তাহলে পরবর্তী পদক্ষেপ হিসেবে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ মানুষ কিছুটা নিশ্চিততার জন্য তাদের স্বাধীনতা বিসর্জন দিতে সম্মত হবে। বট নিষিদ্ধ করা। অ্যালগরিদমগুলোর দ্বারা গণতান্ত্রিক কথোপকথনের উপর যে হুমকি সৃষ্টি হয়েছে তার মোকাবিলায় গণতন্ত্র সম্পূর্ণ অসহায় নয়। গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণ করতে এবং আমাদের তথ্য জগৎকে ভুয়া মানুষ ও ভুয়া তথ্য দিয়ে দূষিত হওয়া থেকে রক্ষা করতে যথাযথ পদক্ষেপ নিতে পারে এবং নেওয়া উচিত। দার্শনিক ড্যানিয়েল ডেনেট পরামর্শ দিয়েছেন যে আমরা প্রচলিত অর্থ ব্যবস্থার নিয়ম থেকে প্রেরণা নিতে পারি। প্রাচীনকাল থেকে যখন মুদ্রা এবং পরে কাগজে নোটের প্রচলন শুরু হয়, তখন সেগুলো নকল করা সম্ভব ছিল। জালিয়াতির এই প্রক্রিয়া অর্থব্যবস্থার জন্য একটা অস্তিত্বগত হুমকি তৈরি করেছিল, কারণ এটি মানুষের মুদ্রার প্রতি আস্থা কমিয়ে দিত। যদি খারাপ উদ্দেশ্য সম্পন্ন ব্যক্তিরা বাজারে জাল মুদ্রা ছড়িয়ে দিত, তবে পুরো অর্থব্যবস্থা ভেঙে পড়ত। কিন্তু হাজার হাজার বছর ধরে অর্থব্যবস্থা নিজেদের রক্ষা করতে পেরেছে, কারণ তারা মুদ্রা জালিয়াতি বন্ধে কঠোর আইন প্রণয়ন করেছে। এর ফলে বাজারে প্রচলিত মুদ্রার একটি ক্ষুদ্র অংশই জাল ছিল এবং মানুষ তাদের প্রতি আস্থা বজায় রাখতে পেরেছিল। মুদ্রা জালিয়াতির ক্ষেত্রে যা সত্য, তা মানব প্রতারণার ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। যদি সরকারগুলো মানুষের মুদ্রার প্রতি আস্থা রক্ষায় কঠোর ব্যবস্থা নিতে পারে, তবে মানুষের প্রতি আস্থা রক্ষার জন্য সমানভাবে কঠোর পদক্ষেপ নেওয়া যৌক্তিক। কৃত্রিম বুদ্ধিমত্তার আগমনের আগে একজন মানুষ অন্যের পরিচয় ধারণ করতে পারত এবং সমাজ এই ধরনের প্রতারণাকে শাস্তি দিত। কিন্তু তখনকার দিনে মানুষের জাল প্রতিকৃতি তৈরি করা বেআইনি ছিল না, কারণ সেই প্রযুক্তি তখনও উদ্ভাবিত হয়নি। এখন যখন এআই নিজেকে মানুষের ছদ্মবেশে উপস্থাপন করতে পারে, এটি মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাসকে ধ্বংস করার হুমকি তৈরি করেছে এবং সমাজের সূত্রকে ছিন্ন করার পথে নিয়ে যাচ্ছে। ডেনেট তাই প্রস্তাব করেছেন যে সরকারগুলো জাল মানুষের সৃষ্টিকে সেইভাবে নিষিদ্ধ করা উচিত, যেমন তারা পূর্বে জাল মুদ্রা নিষিদ্ধ করেছিল। আইন শুধু নির্দিষ্ট বাস্তব ব্যক্তির ডিপ ফেকিং নিষিদ্ধ করবে না, যেমন মার্কিন প্রেসিডেন্টের ভুয়া ভিডিও তৈরি করেছিল ডিপ ফেকিং, বরং যে কোনো অমানসিক এজেন্টের মানব সত্তা ধারণের প্রচেষ্টাকেও নিষিদ্ধ করবে। কেউ যদি অভিযোগ করে যে এই কঠোর পদক্ষেপগুলো বাকস্বাধীনতা লঙ্ঘন করছে, তবে তাদের মনে করে দেওয়া উচিত যে বটগুলোর বাকস্বাধীনতা নেই। কোনো মানবকে একটি প্রকাশ্য প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা একটি সংবেদনশীল পদক্ষেপ এবং গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে এমন সেন্সরশিপ নিয়ে খুব সতর্ক থাকতে হবে। তবে বট নিষিদ্ধ করা একটা সহজ বিষয়। এটা কারো অধিকার লঙ্ঘন করছে না, কারণ বটদের কোনো অধিকার নেই। এর অর্থ এই নয় যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে সমস্ত বট, অ্যালগরিদম এবং এআইকে যে কোনো আলোচনায় অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করতে হবে। ডিজিটাল গুপ্তচররা অনেক আলোচনায় যোগ দিতে পারে, তবে শর্ত থাকে যে তারা মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করবে না। উদাহরণস্বরূপ, এআই ডাক্তার অত্যন্ত উপকারী হতে পারে। তারা 24 ঘন্টা আমাদের স্বাস্থ্যের পর্যবেক্ষণ করতে পারে, আমাদের ব্যক্তিগত চিকিৎসা পরিস্থিতি ও ব্যক্তিত্বের উপর ভিত্তি করে পরামর্শ দিতে পারে এবং আমাদের প্রশ্নগুলোর উত্তর অসীম ধৈর্যের সঙ্গে প্রদান করতে পারে। তবে এআই ডাক্তারের কখনোই নিজেকে মানুষের ছদ্মবেশে উপস্থাপন করা উচিত নয়। গণতন্ত্র রক্ষার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে জনসাধারণের বিতর্ক পরিচালনা করার ক্ষেত্রে তত্ত্বাবধানহীন অ্যালগরিদম ব্যবহার নিষিদ্ধ করা। আমরা অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনায় অ্যালগরিদম ব্যবহার চালিয়ে যেতে পারি। কোনো মানুষ এককভাবে এটি করতে পারবে না। তবে অ্যালগরিদম যেসব নীতির ভিত্তিতে কোন কণ্ঠস্বরগুলোকে নীরব রাখবে বা কোনগুলোকে জোরালো করবে, তা অবশ্যই মানবিক প্রতিষ্ঠানের দ্বারা যাচাই করা উচিত। প্রকৃত মানুষের মতামত সেন্সর করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত। তবে অ্যালগরিদমকে ইচ্ছাকৃতভাবে ক্রোধ ছড়ানোর জন্য ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে। সর্বনিম্ন স্তরে কোম্পানিগুলোকে তাদের অ্যালগরিদম যে নীতির অনুসরণে বিষয়বস্তু সাজায় তা সম্পর্কে স্বচ্ছ থাকা উচিত। যদি তারা আমাদের মনোযোগ আকর্ষণ করতে ক্রোধকে ব্যবহার করে,
তবে তাদের নিজেদের ব্যবসার মডেল এবং কোনো রাজনৈতিক সংযোগ থাকলে তা স্পষ্ট করা উচিত। যদি কোনো অ্যালগরিদম পরিকল্পিতভাবে এমন ভিডিও মুছে ফেলে যা কোম্পানির রাজনৈতিক এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে ব্যবহারকারীদের অবশ্যই এটি জানা উচিত। এই পরামর্শগুলো সাম্প্রতিক বছরগুলোতে বট এবং অ্যালগরিদমের প্রবেশ নিয়ন্ত্রণের জন্য গণতন্ত্রের প্রতি অনেক প্রস্তাবের একটি অংশ মাত্র। স্বাভাবিকভাবেই প্রতিটি পরামর্শের সুবিধা ও অসুবিধা রয়েছে এবং কোনোটি বাস্তবায়ন করা সহজ নয়। এছাড়া প্রযুক্তি এত দ্রুত বিকাশ লাভ করেছে যে এসব নিয়ম শীঘ্রই পুরনো হয়ে যেতে পারে। আমি এখানে কেবল এটিই তুলে ধরতে চাই যে গণতন্ত্র তথ্য বাজার নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদের টিকে থাকার জন্য এই নিয়ন্ত্রণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের উপর সরল বিশ্বাস করে যে একটি সম্পূর্ণ মুক্ত তথ্য বাজার স্বতঃস্ফূর্তভাবে সত্য এবং শৃঙ্খলা তৈরি করবে। এই ধারণা গণতন্ত্রের প্রকৃত ইতিহাস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। গণতান্ত্রিক আলোচনার সংরক্ষণ কখনোই সহজ ছিল না এবং পূর্বে যেসব স্থান থেকে এই আলোচনাগুলো পরিচালিত হয়েছে, সংসদ থেকে শুরু করে টাউন হল, সংবাদপত্র থেকে রেডিও স্টেশন পর্যন্ত, সবগুলোই নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল। এটি নতুন বুদ্ধিমত্তার শক্তি যখন আলোচনা নিয়ন্ত্রণের হুমকি সৃষ্টি করছে, তখন এটি দ্বিগুণ গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের ভবিষ্যৎ। মানব ইতিহাসের বেশিরভাগ সময়ে বৃহৎ পরিসরে গণতন্ত্র সম্ভব ছিল না, কারণ তথ্য প্রযুক্তি তখনও এতটা উন্নত ছিল না যে তা বৃহৎ পরিসরের রাজনৈতিক আলোচনার জন্য সহায়ক হতে পারত। লক্ষ লক্ষ মানুষ, যারা হাজার হাজার বর্গ কিলোমিটারে ছড়িয়েছিল, তাদের পক্ষে প্রকৃত সময়ে জনসাধারণের বিষয়ে আলোচনা করা সম্ভব ছিল না। এখন পরিহাসের বিষয় হলো, তথ্য প্রযুক্তি এতটাই পরিশীলিত হয়ে উঠছে যে গণতন্ত্র সম্ভবত আর টিকে থাকবে না। যদি বুঝে ওঠা যায় না এমন অ্যালগরিদমগুলো আলোচনায় আধিপত্য বিস্তার করে এবং বিশেষ করে যুক্তিসঙ্গত তর্কগুলোকে দমন করে ঘৃণা ও বিভ্রান্তি ছড়ায়, তবে গণতান্ত্রিক আলোচনা আর বজায় রাখা সম্ভব হবে না। কিন্তু যদি গণতন্ত্র ধ্বংস হয়ে যায়, সেটি সম্ভবত কোনো প্রযুক্তিগত অনিবার্যতা থেকে নয়, বরং নতুন প্রযুক্তিকে বিজ্ঞতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে মানুষের ব্যর্থতা থেকেই ঘটবে। আমরা ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা পূর্বানুমান করতে পারি না, তবে বর্তমান পরিস্থিতি স্পষ্ট যে অনেক গণতন্ত্রের তথ্য যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা এখন এমনকি মৌলিক বিষয়গুলোতেও একমত হতে পারছে না, যেমন 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হয়েছে, এবং তারা প্রায়ই আর সৌজন্যমূলক আলাপও করতে পারছে না। কংগ্রেসে দ্বিদলীয় সহযোগিতা, যা একসময় মার্কিন রাজনীতির একটি মৌলিক বৈশিষ্ট্য ছিল, তা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। একই ধরনের চরমপন্থা অনেক অন্যান্য গণতান্ত্রিক দেশেও দেখা যাচ্ছে, যেমন ফিলিপাইন থেকে ব্রাজিল পর্যন্ত। যখন নাগরিকেরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারে না এবং একে অপরকে শত্রু হিসেবে দেখে, প্রতিদ্বন্দ্বী নয়, তখন গণতন্ত্র টিকে থাকতে পারে না। কেউ জানে না গণতান্ত্রিক তথ্য নেটওয়ার্কের ভাঙনের আসল কারণ কি। কেউ কেউ মনে করেন এটি আদর্শগত বিভাজনের ফলাফল, তবে বাস্তবে অনেক ব্যর্থ গণতান্ত্রিক ব্যবস্থায় আদর্শগত ব্যবধান আগের প্রজন্মের তুলনায় তেমন বড় মনে হয় না। 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণ অধিকার আন্দোলন, লিঙ্গ বিপ্লব, ভিয়েতনাম যুদ্ধ এবং শীতল যুদ্ধ নিয়ে গভীর আদর্শগত বিরোধ ছিল। এই উত্তেজনাগুলো রাজনৈতিক সহিংসতা এবং হত্যাকাণ্ডের ঢেউ তুলেছিল। তবে তখনও রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা নির্বাচন ফলাফলের বিষয়ে একমত হতে পারত। আদালতসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি তাদের সাধারণ বিশ্বাস ছিল এবং তারা কংগ্রেসে অন্তত কিছু ইস্যুতে একসঙ্গে কাজ করতে পারত। উদাহরণস্বরূপ 1964 সালের বেসামরিক অধিকার আইন সিনেটে 46 জন ডেমোক্রেট এবং 27 জন রিপাবলিকানের সমর্থনে পাশ হয়েছিল। তাহলে কি 2020-এর দশকে আদর্শগত ব্যবধান 1960-এর দশকের তুলনায় আরও গভীর? আর যদি তা আদর্শগত বিভাজন না হয়, তাহলে মানুষকে এত দূরে ঠেলে দেওয়ার আসল কারণ কি? অনেকেই সামাজিক মাধ্যমের অ্যালগরিদমগুলোকেই দোষারোপ করে থাকেন। আমরা পূর্ববর্তী অধ্যায়গুলোতে সামাজিক মাধ্যমের বিভেদ সৃষ্টিকারী প্রভাবগুলো নিয়ে আলোচনা করেছি, তবে স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মনে হয় এখানে আরও কিছু অতিরিক্ত উপাদান কার্যকর রয়েছে। সত্য কথা হলো, গণতান্ত্রিক তথ্য নেটওয়ার্ক ভেঙে পড়ছে তা আমরা সহজেই দেখতে পাচ্ছি, কিন্তু এর কারণ কি তা নিশ্চিত নই।
এটি এই সময়ের একটি বৈশিষ্ট্য। তথ্য নেটওয়ার্কটি এতটাই জটিল হয়ে উঠেছে এবং এতটাই অস্বচ্ছ অ্যালগরিদমিক সিদ্ধান্ত এবং আন্তঃকম্পিউটার সংস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছে যে এমনকি সবচেয়ে মৌলিক রাজনৈতিক প্রশ্নেরও উত্তর দেয়া মানুষের পক্ষে কঠিন হয়ে পড়েছে। আমরা কেন একে অপরের বিরুদ্ধে লড়াই করছি? যদি আমরা জানতে না পারি কি ভেঙে পড়েছে এবং এটি মেরামত করতে না পারি, তবে বৃহৎ পরিসরের গণতন্ত্রগুলো কম্পিউটার প্রযুক্তির উত্থান টিকিয়ে রাখতে পারবে না। যদি সত্যি এটি ঘটে, তাহলে গণতন্ত্রের পরিবর্তে কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা আধিপত্য বিস্তার করবে? ভবিষ্যৎ কি সর্বগ্রাসীবাদের হাতে পড়বে, নাকি কম্পিউটারের উত্থান সর্বগ্রাসীবাদকেও অকার্যকর করে তুলবে? আমরা দেখব মানব স্বৈরশাসকদেরও এআই এর ব্যাপারে আতঙ্কিত হওয়ার নিজস্ব কারণ রয়েছে।